সারা জীবনের সকল সার্টিফিকেট এক জায়গায় করিয়ে ফেলাইছি, আমার কোনো সমস্যা নাই। চারিত্রিক সমস্যা কি কই, চারিত্রিক সনদপত্র, তারপর হইলো যাইয়া মেট্রিক, ইয়ার পর হইলো যাইয়া ইন্টার, এই অনার্স মাস্টার্স। এটা কি? হ্যাঁ, কি হয়েছে? ব্রাহাম, আরে লক্ষ্মী দেওদি, গরুরে বীজ দিছি উন্নত জাতের, এই সার্টিফিকেট এর মধ্যে থইছে। গরুর সার্টিফিকেট আর বাড়ির দান করবান, আমি গরিব মানুষ। মাফ কর। আপনারে মাফ করতাম কে রে? আপনি কিতাব মাফ করছুন? আমি মাফ করবো কি লেগে? আপনার কইছি মাফ করেন, কথা কি বোঝেন না নাকি? যান সামনে যান। আসব বকতা কইন কে রে? এটা একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ আমি একটা স্বাধীন ফহি। আমি সামনে যাই না পিছে যাই, আপনি কই দিলে হইব? তুমি তো ভালো ঝামেলা করতেছো। এই নাও টাকা নাও, তারপর যাও। এটা কি তা হে দুটিয়া নোট? বাংলাদেশে পড়াই অসল, এটা চলে হলো বাংলাদেশ। তুমি টাকা নিলে নাও, না নিলে কিন্তু সোজা আর ওই জায়গায় বই বই সময় নষ্ট করবে না। আপনার লগে বই থাকলে আপনার সময় নষ্ট হয়ে যায়। আপনার সময় কি তো পচা গান্দা গন্ধ চড়ছে না? 20 টাকা দিয়া বাদাম কিনা খাইন, যে বাদাম খাইলে বুদ্ধি বাড়ে। আপনার মাথার বুদ্ধিটা আওলা তলা ফেস লাগিয়ে এখন গিট্টো মেরে গেছে না, বাদাম খাইন। তুমি আজব ক্যারেক্টার। আমি দিলাম খয়রাত তোমারে, তুমি না নিয়ে উল্টো আমারে খয়রাত দাও। এটা কি খয়রাত নাকি তুমি আমার ক্ষুদ্র ঋণ দিতে আসো? বুঝতে পেরেছি, বেকার, চাকরির সন্ধানে আছেন, কোনো লাভ নেই। আমার মতো একজন ফ্রিল্যান্সার এন্টারপ্রেনার হতে চাইলে যোগাযোগ করবেন, জীবন বদলে যাবে, কোনো সমস্যা নেই। বাবা আমার একটু দান করবেন, আমি গরিব মানুষ বাবা। ফকির শাহ আলম চৌধুরী, প্রোপাইটার, ফকির এন্টারপ্রাইজ, গাউসুল আজম এভিনিউ, ঢাকা, উত্তরা। আজব ক্যারেক্টার। সরি বেবি, একটু দেরি হয়ে গেল। 1.5 ঘন্টা একটু দেরি না। 1.5 ঘন্টা দেরি কোনো দেরি হলো? তুমি জানো আজকালকার মেয়েরা কত লেট করে আসে? তোমার কপাল ভালো, তুমি আমার মতো একটা সুইট মেয়ে পেয়েছো। মাত্র 1.5 ঘন্টা দেরি করেছি। কপাল যে কি ভালো এত নিজে বুঝতেই আছি বর্তমান। কপাল আর হাতের তারাইলো ইয়াডি। আচ্ছা শোনো, তোমাকে যেসব সার্টিফিকেট আনতে বলেছিলাম এনেছো সব? সব সার্টিফিকেট আছে। ওকে গুড। তোমার স্কুল, কলেজ, মেডিকেল টেস্টের সমস্ত রিপোর্ট, তারপর তোমার যত যোগ্যতা আছে সব কিছু, সমস্ত ডকুমেন্টস এনেছো? আমার যা যা যোগ্যতা আছে সব সার্টিফিকেট আমি আনছি। গুড বয়। আচ্ছা, এই সার্টিফিকেট দিয়ে কি হবে? কারণ আমার আব্বু তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। তো খুবই সৌভাগ্যের, কিন্তু উনি সার্টিফিকেট দিয়ে কি করবে? আরে বোকা, তোমার ইন্টারভিউ নেবে। উনি কি আমাকে চাকরি দেবেন? কিসের ইন্টারভিউ? ঘর জামাইয়ের বেবি। কি সাংঘাতিক! বাহ, তোমার একাডেমিক সার্টিফিকেটগুলো তো ভালোই, লেখাপড়ার রেজাল্ট তো ভালোই, তাহলে তুমি এখনো বেকার কিসের জন্য? না না বউ, তুমি ভুল বুঝছো। ওর তো অনেকগুলো চাকরি হয়েছিল। ও চাকরি করতে গেলে আমাকে ঠিক মতো সময় দিতে পারে না। সারাদিন কষ্ট করে তো, রাতের বেলা পড়ে পড়ে গাধার মতো ঘুমায়, আমার সাথে ফোনে কথা বলতে পারে না। এই কারণে সবগুলো চাকরি ছেড়ে দিয়েছি। মেডিকেল সার্টিফিকেটগুলো তো দেখলাম ভালো, রিপোর্ট ভালো, সব কিছুতেই নেগেটিভ। গুড। হ্যাঁ আব্বু, ওর কিন্তু হেপাটাইটিস, জন্ডিস, তারপর এইডস, এই সমস্ত কোনো কিছুই নেই। খুবই ভালো ছেলে। তাছাড়া যেমন মনে করো নেশা জাতীয় কোনো কিছু, পান, বিড়ি, সিগারেট কোনো কিছুই খায় না।
খুবই ভালো ছেলে। খালি মনে হয় একটু বোবা, কথা বলতে পারে না, তাই না? না না, কি বলছো তুমি? খুব সুন্দর করে কথা বলে বিটু। আচ্ছা, এই, আব্বুকে কথা বলে শোনাও, সালাম দাও না। ও কথাই যদি বলতে পারে তাহলে আমার সব কথার জবাব তুই দিচ্ছিস কেন? হ্যাঁ, যা তুই পাশের ঘরে গিয়ে বস, আমি ওর ইন্টারভিউটাকে নিয়ে নিই। যা। যাচ্ছি। তা তোমার নাম কি? এই ছেলে, হ্যাঁ তোমার নামটা যেন কি? জি, আমার নাম বিটু। বিটু? এটা আবার কোনো মানুষের নাম হয় নাকি? শব্দ শুনলে তো মনে হচ্ছে কেমন, মানে বীজগণিতের সূত্র, a² + b2 + c3 + এটা কোনো নাম? যাকে নাম দিয়ে কি করবো, বরং শীতে আসার আগে তোমার সাথে আমি জরুরি আলাপটা সেরে নেই। জি, এইটাই ভালো হয়। তোমার বাড়ি কি বরিশাল নাকি? জি আঙ্কেল, আমার বাড়ি বরিশালে। আমি পরিমিত শুদ্ধটা বলতে পারি, কিন্তু স্মৃতি সবসময় বরিশালের ভাষাটা উপভোগ করে, এই কারণে দুই একটা কথা বাইরেই যায়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। যেটা বলছিলাম যে শীতি আমার একমাত্র মেয়ে, মানে ও ছোট থাকতেই ওর মা আমাদের ছেড়ে চলে যায়। আন্টি মারা গেছেন, এটা আমি আগে জানতাম না। আমি সত্যি দুঃখিত। শীতির মা মারা গেছেন মানে? এই কথা কে বলেছে? জি, আপনারা এইমাত্র বললেন যে স্মৃতি যখন ছোট ছিল তখন আপনাদের রেখে তিনি চলে গেছেন। তাই আমি বলেছি চলে গেছে, আমি কি বলেছি মরে গেছে? যাকে ওই যে ওই পাশের বাড়ির ইলিয়াসের সাথে বাদ দাও, ওইসব পুরনো কথা তুলে লাভ নেই। আমি যেটা বলছিলাম যে শীতি আমার একমাত্র মেয়ে, আদরের মেয়ে। আমার মেয়েকে আমি অন্য বাড়ির কাজের মেয়ে বানানোর জন্য বিয়ে দেব না। সেজন্য আমার মেয়েকে আমি সেই ছেলের সাথে বিয়ে দেবো যে ঘর জামাই হিসেবে এই বাড়িতে থাকবে। আর ঘর জামাই হওয়া তো সোজা না, ঘর জামাই হওয়ার জন্য অনেক গুণাবলীর প্রয়োজন, অনেক যোগ্যতার প্রয়োজন। সত্যি কথা বলতে এর আগে কখনো ঘর জামাই হওয়ার সৌভাগ্য হয়নি, তো এই কারণে বলতে পারেন এই অভিজ্ঞতা আমার খুবই ক্ষীণ। বুঝলাম, কিন্তু ওই তোমার ফ্যামিলিতে ধরো তোমার বাপ, দাদা, চাচা, নানা, এদের মধ্যে কেউ ঘর জামাই ছিলেন? জি না, এ ধরনের দুর্নাম আমার পরিবারে আছে বলে তো আমার মনে হয় না। আর তাছাড়া না, এরকম জানা নেই। আফসোস, তোমার নিজের অভিজ্ঞতা নেই, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো অভিজ্ঞতা নেই, তাহলে তো খুব মুশকিল হবে না। এত এত সহজ বিষয় না ঘর জামাই হয়ে থাকা, অনেক কষ্টের কাজ। হ্যালো, হ্যাঁ সেই তো। এই যে আমি এটা কথা বলি কি শীতে, তোমার আমার বিয়েটা তোমার বাপে মাইনে নেবে না, বুঝছো? খালি খালি আমার সময় লস হইতেছে। ঘর জামাই হিসেবে তোমার বাবা আমার কোনোভাবে, সেটা তো মানার প্রশ্নই আছে না, কারণ ঘর জামাই হওয়ার মতো পূর্ব অভিজ্ঞতা তো আমার নাই। চুপ করো তো, একদম একটা কথাও বলবেন। সারাটা রাস্তায় একই কথা বলতে বলতে তুমি আমার কান ব্যথা করে ফেলছো। চলো ভিতর চলো। কই যাবো, কই আনলাম আমারে? তোমার সব সমস্যার সমাধান এরাই করে দিবে। কিরে, ঘর জামাই ট্রেনিং সেন্টার, এটা আবার কেমন সেন্টার? আর দূর হবে এই জায়গায় যাবো না, তুমি যাও। একদম কথা বলবো না, চলো আসো ভিতরে আসো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার স্টুডেন্টকে ধরে নিয়ে আসছি। বাহ, খুবই ভালো।
এক্সকিউজ মি, আমি যদি ভুল না করি আপনি কি ফকির এন্টারপ্রাইজের প্রোপাইটার শাহ আলম ফকির? আচ্ছা, ওনার কি মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা আছে? বা আমার এই ট্রেনিং সেন্টারে তো ধরেন অনেক বড় বড় ঘরের ছোট ছোট জামাইরা ট্রেনিং নিতে আসে। এতগুলো জামাইয়ের তো একটা সেফটি সিকিউরিটির ব্যাপারও আছে। তাদের মধ্যে হঠাৎ একটা পাগল। না 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 মাস্টার সাহেব, আপনি ভুল করছেন। ও পাগল হবে কেন? বিটু, এই বিটু, মাস্টার সাহেবকে সালাম দাও। ও একদমই পাগল না, খুবই ভালো ছেলে, ভদ্র শান্ত। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে কি, ওই আমাদের এখানে অ্যাডমিশন নিতে হলে একটা টেস্ট দিতে হবে। আপনাদের যা যা টেস্ট করানোর আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলো চলো বিটু, আর ভিতরে যাই তাহলে। হ্যাঁ, please আসুন। এখানে কি ব্লাড দিতে হবে নাকি? আচ্ছা বিটু মিয়া, মানে অবসর সময় আপনি কি করেন? আই মিন আপনার হবি কি? বলো বলো, নির্ভয়ে মাস্টার সাহেবকে খুলে বলো। জি, আমি একজন বড় রকমের ঘুমখোর। আমি প্রচুর ঘুমাই, কারণ আমি কোনো জব করি না, তাই আমার হাতে পর্যাপ্ত সময় থাকে। রাত এবং দিনের অধিকাংশ সময় আমি ঘুমরত থাকি। আপনি এক কথায় বলতে পারেন আমি সুপার লেভেলের একজন অলস প্রকৃতির লোক। বাহ, ভেরি গুড ভেরি গুড। ভাগ্যিস তুমি কর্মঠ না। এই কর্মঠ ছেলেগুলোকে ঘর জামাই ট্রেনিং দেওয়া না খুব ডিফিকাল্ট। এদেরকে অলস বানাতে 2-3 মাস সময় চলে যায়। বিটু, ভালো করে দেখো, এখানে তোমার মতো কিছু হবু ঘর জামাইয়ের ট্রেনিং চলছে। এখানে ট্রেনিং চলছে কোথায়? এখানে তো সবাই ঘুমাচ্ছে। না না, শুধু ঘুমাচ্ছে না তো, এখানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পজিশনে ডিপ স্লিপ প্র্যাকটিস চলছে। যেমন ধরো, তোমার বউ একদিন রাগ করে হঠাৎ করে তোমাকে ঘর থেকে বের করে দিল। না না, ও সিথি আমাকে কেন ঘর থেকে বের করে দিবে? ও আমাকে নিয়ে ঘরে থাকার জন্যই তো আমাকে বিয়ে করবে। করবে করবে, ঘর জামাইকে মাঝে মধ্যে ঘর থেকে বের করে দেয়া এটা হচ্ছে একটা রেগুলার প্র্যাকটিস। এই ধরো একদিন সিথি তোমাকে বের করেই দিল, আচ্ছা, তখন তুমি কোথায় ঘুমাবে? নিশ্চয়ই সোফায়। ইন দ্য মিন টাইম তুমি দেখলা তোমার শ্বশুর সোফায় বসে পত্রিকা পড়ছে, হ্যাঁ, তখন কোথায় ঘুমাবে? চেয়ারে। কিন্তু চেয়ারটা তো সেকেন্ড অপশন। কিন্তু চেয়ারটা যদি না থাকে? ভেরি গুড কোশ্চেন। তখন তুমি এই যে দেখো ওনার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে। উনি ঘুমাচ্ছে? কানারে মেয়ে হাইকোর্ট বুঝান, আমরা কি সেমাই খেয়ে বড় হয়েছি নাকি? কি বললে তুমি? না, আমি বলছি যে তিনি তো ঘুমাচ্ছেন না, তিনি তো চোখ খুলে তাকিয়ে আছেন। চোখ খুলে তাকিয়ে আছেন কিন্তু ঘুমাচ্ছেন। শোনো, ঘর জামাইদেরকে মাঝে মধ্যে চোখ কান খোলা রেখেও ঘুমাতে হয়। তোমাকেও একদিন এভাবে ঘুমাতে হবে। আর এটা হচ্ছে আমাদের ঘুম চেম্বার, এখানে সেই বিভিন্ন স্টাইলের ঘুমের প্র্যাকটিস করা হয়। তুমি কয়েকদিন পরে প্র্যাকটিসটা করবে। বেস্ট অফ লাক। ওইদিকে একটা রুমের মধ্যে দেখলাম কয়েকজন কান ধরে উঠবোস করছে, আবার কেউ কেউ মুরগি হয়ে বসে আছে। আপনারা কি পানিশমেন্ট দেন? না না, ওটা তো আমাদের জিমনেশিয়াম, ওখানে এক্সারসাইজ করা হয়। আসলে ঘর জামাই হয়ে শুধু তো ঘুমানো চলবে না, বডিটাও ফিট থাকতে হবে, নইলে তো সবকিছু সহ্য করতে পারবে না, তাই না? না, তা অবশ্যই ঠিক আছে, কারণ শরীর ফিটনেস ঠিক রাখার জন্য জিমের অবশ্যই দরকার আছে। এর জন্য কান ধরে বস করা মানে কি, কানেরও কি ফিটনেস ঠিক রাখতে হয় নাকি? আমার একটা ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। বাই। বিটু স্যারকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। বিবি খাইছো? না, খাই নাই, ভালো লাগে না। কেন, কি হয়েছে আমার বেবির? এত রাত হয়ে গেছে এখনো খাইনি কেন? খাই নাই, আমার জানি কেমন কেমন লাগতে আছে। কেমন লাগছে? আমাকে মিসই করছো? আরে না, মিস করা না, মানে ওই যে ট্রেনিং সেন্টারে কাল যাওয়া লাগবে, মানে বিষয়টা ভাবতেই কেমন জানি লাগে। আর মানে বিষয়টা আমি এনজয় করতে আছি না, বুঝছো? আমার শরীর
মানে কাপে কি কম তোমার হাত পাও ঠান্ডা হয়ে যায় আমার। এসব কথা বলে না বেবি। দেখো আমি কত টাকা খরচ করে তোমাকে ওখানে অ্যাডমিশন করালাম, কেন কিসের জন্য বলো? তোমার আর আমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এই জন্যই তো, বলো বেবি। আচ্ছা সেটি আমি কালকের না যাই, পরশু দিন যাই। না, একদম না। বেশি আদর পেয়ে পেয়ে তুমি মাথায় উঠে বসেছো তাই না? কোনো কথা বলবা না। কালকে সকাল সকাল উঠে রেডি হয়ে থাকবা, তারপর আমি নিজে গিয়ে তোমাকে রেখে আসবো। আর শোনো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। একদম রাত জেগে ফোনের রিলস, শর্টস এগুলো কিছু দেখবা না, ওকে? ওকে শুধু ওকে? ওকে বেবি। ঠিক আছে, রেডি হয়ে থাকবা সকালে। আমি এসে তোমাকে পিক করে ট্রেনিং সেন্টারে নিয়ে যাব। বাই। আল্লাহ হাফেজ। আসলে আমি আর এখনো খাইনি। কেন খাইনি বোঝো না? বোকামি। আমার একা একা খেতে ভালো লাগে না, আর তুমি খাওনি সেজন্য আমিও খাইনি। কি বললে? তুমি ডায়েটে আছো? ঠিক আছে, তাহলে আমিও ডায়েটে আছি। হ্যাঁ, তুমি যখন খাবে তখন আমি খাবো। তুমি এখনো খাওনি মানে? হ্যাঁ, না খাইনি তো। হ্যাঁ খেয়েছি, না মানে খাইনি খাইনি। তোমার ওষুধ খাওয়ার টাইম চলে গেছে সেই কত আগে, ও আর তুমি এখনো খাওনি? না, হয়েছে কি, এই আমি তো ডায়েট করছি তাই। তুমি ডায়েট করছো কেন? কার কথায়? ডাক্তার কি তোমাকে বলেছে যে ডায়েট করতে? না, ডাক্তার বলেনি, একটু মনে হলো তাই নিজেই করছিল। স্বাস্থ্য সচেতন না? আমি কিন্তু ইদানিং খেয়াল করছি তুমি কার সঙ্গে যেন ফোনে খুব কথা বলছো। এত রাতে কার সঙ্গে ফিসি ফিসি করছিলে? দাও তো ফোনটা, দাও তো। আরে কি বলিস, কেন আমি রাতের বেলা কার সাথে কথা বলবো? পাগল মেয়ে। আমাকে দেখাও, ফোন দেখাও। না, আমি কথা বলছিলাম না তো। এই যে তুই দেখ না, এই যে আমি গেম খেলছিলাম। শোনো বাবা, তোমাদের এই বয়সটা কিন্তু খুব খারাপ। আরে দেখো না, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপারে কত কত নিউজ আসে। এই বয়সী বাবারা কি সব করে বেড়াচ্ছে। কি যে বলিস, আজে বাজে কারোর সঙ্গে কথা বলা যাবে না। তাড়াতাড়ি খেতে এসো, আমি খাবার দিচ্ছি। জলদি এসো। আসছি তো। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ঘর জামাই কত প্রকার ও কি কি। পাশাপাশি শিখলাম ঘর জামাইয়ের ইতিহাস এবং ঐতিহ্য। আমরা আরো শিখলাম ঘর জামাইয়ের উপকারিতা। শুধু তাই নয়, সমাজে এর প্রভাব এবং প্রবাদ সমূহ কি। ঠিক আছে? জি মাস্টার। বিটু মিয়া, সব জানতা শমশের, দাঁড়ান।
তুমি বলো ঘর জামাই কত প্রকার ও কি কি? অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে এখানে কথা বলার স্পেস করে দেওয়ার জন্য। আসলে ঘর জামাই আমাদের সমাজে 3 প্রকার ঘর জামাই দেখা যায়। প্রথম হচ্ছে যে স্বেচ্ছায় ঘর জামাই। আসলে স্বেচ্ছায় ঘর জামাই এই সমস্ত মানুষগুলোর ধরন হয় এরকম যে তারা কোনো না কোনোভাবে প্রেমের সম্পর্কে জড়ায় এবং কি যেই মেয়ের সাথে তারা প্রেমের সম্পর্কে জড়ায় সেই মেয়েটি তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে মেয়ের বাবার অর্থ সম্পদ এবং কি ব্যাংক ব্যালেন্স এবং অর্থ বৈভব এবং কি তারা কোনো না কোনোভাবে তাদের জীবনের একটা পর্যায়ে যেয়ে তারা সেই জিনিসটাকে আয়ত্ত করতে সক্ষম হয় এবং কি সে মেয়েকে তারা বিবাহ করে এবং শ্বশুরের সকল অর্থ সম্পদ তাদের হাতের কবজায় নিয়ে যায়। তারা শ্বশুরের সাথে কখনোই দ্বিমত পোষণ করেন না এবং কি তারা দারুণভাবে সফল হয়। এক কথায় বলতে গেলে তারা জীবনে কোনো সময় কাজকর্ম করে না, সুপার লেভেলের অলস থাকে এবং কি শ্বশুরও তাদের উপরে একটা সময় যে বর্ষা করে তার উপরে সকল অর্থ সম্পদ ন্যস্ত করে এবং কি এই এক কথায় যদি আমি এটাকে বলতে চাই তাহলে বিনা মস্তে মুরগির ঝোল ফ্রি স্যার। আর স্যার আমরা দ্বিতীয় প্রশ্ন আসছি যে দ্বিতীয় নাম্বার যে ঘর জামাইটা স্যার, এটা যদি আপনি লক্ষ্য করেন দেখবেন বাধ্যতামূলক ঘর জামাই। আসলে বাধ্যতামূলক ঘর জামাইকে যদি আমরা এটাকে যদি উদ্দীপকের গল্পের মতো যদি আমরা তুলে ধরি তাহলে এর সারাংশ দাঁড়ায় যে এই ঘর জামাইগুলো হয়, বাধ্যতামূলক ঘর জামাইগুলো এই প্রকার হয় যে তারা আসলে স্বেচ্ছায় ঘর জামাই হন না। তারা আসলে জীবনের কাছে দারুণভাবে পরাজয় ঘটে এবং কি বিভিন্নভাবে অর্থ সম্পদ খুইয়ে ফেলেন এবং কি ঋণী হন। এক প্রকার নিজের বাড়িঘর এবং গাঁও গ্রাম ছেড়ে তারা শ্বশুরবাড়ির আবাসস্থল খুঁজে নেন এবং কি সেখানে শ্বশুর কর্তৃক কিছু অর্থ সম্পদ নিয়ে তারা সেখানে চাষাবাদ শুরু করেন, বিভিন্নভাবে ফসল ফলান। তাদের এই ঘর জামাই থাকাটাকে নিয়ে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা থাকে তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করে। এখানে তাদের কোনো আসলে জীবনের কোনো স্বাধীনতা থাকে না, বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়। তারা হাসেও শ্বশুরের কথায় এবং কি স্যার কাঁদেও শ্বশুরের কথায় এবং নাচে শাশুড়ির কথায়। স্যার 3 নাম্বারটা যদি আমরা ধরতে যাই সেখানে দেখি 3 নাম্বার ঘর জামাইয়ের যে অপশনটি রয়েছে তা হচ্ছে চক্রান্তমূলক ঘর জামাই। আসলে স্যার চক্রান্তমূলক ঘর জামাইতে এখানে জামাইয়ের কোনো আসলে দোষ থাকে না, এটা পরোক্ষভাবে স্ত্রীর দোষ থাকে, কিন্তু এটা কখনোই সমাজে পরিস্ফুটিত হয় না। কীরকম ওই মেয়েটা যখন বউ হিসাবে যখন শ্বশুর বাড়িতে যায় ওর ভিতরে একটা দীপ্তিয়মান আলো থাকে, সেই আলোটা আসলে ভালো আলো না, সেটা এক প্রকার বলতে গেলে অন্ধকারের সাথে তুলনা করা যায়। কিভাবে তারা প্রথমে যে শাশুড়িকে টার্গেট করে এবং কি ননদদের সাথে সে বিভিন্নভাবে ঝগড়াঝালিতে জড়ায় এবং কি জানেন তো ননদদের সাথে ঝগড়াঝালি করলে শাশুড়ি এই বিষয়টাকে খুব বাজেভাবে দেখে এবং কি তখন বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয় এবং স্ত্রী তার স্বামীর কানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরামর্শ দিতে থাকে এবং কি একটা সময় স্বামী এই নালিশ সত্যি শুনতে এদিকে বউয়ের নালিশ, ওদিকে মায়ের নালিশ, আর একদিকে বোনদের নালিশ, মোটামুটি সে একটা ককটেল হয়ে যায়। আর সেই ককটেলটা যখন বাস্ট হয় তখন হয় কি যে নিজের বাবার বাড়ি ছেড়ে বউয়ের হাত ধরে শ্বশুর বাড়িতে যেতে বাধ্য হয়। এখানে স্যার স্ত্রী 2টা সুযোগ নেয়, সে 2ভাবে উপকৃত হয়। এক হচ্ছে তার শ্বশুর বাড়ি থাকতে হচ্ছে না, বাবার বাড়িতে যেয়েছে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এবং সাথে স্বামী ফ্রি। ভেরি গুড, তুমি তো খুব অল্প সময়ে ভালো করেছো। দেখো শিখো ওকে দেখে, এরকমভাবে ভালো করতে হবে। বসো। থ্যাংক ইউ সো মাচ স্যার। সবাই শোনো, একটা কথা সবসময় মাথায় রাখবা, এই যে ঘর জামাই ব্যাপারটা, ঘর জামাইরা সে যেরকমই হোক এরা কিন্তু আমাদের এই সংস্কৃতির অঙ্গনে একটা বিশাল চরিত্র। এই ঘর জামাই নিয়ে নাটক সিনেমার গল্পে যে পরিমাণ হাসাহাসি হয় পৃথিবীতে অন্য কোনো সম্পর্ক নিয়ে এত হাসাহাসি হয় না। তার মানে এটা অত্যন্ত করবেন। ঘর জামাই কি? ঘর জামাই হচ্ছে একজন প্রেমিক, সে বেকার, সে পলিসি মেকার, এই সব মিলিয়ে ঘর জামাই। ঘর জামাইয়ের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? ঘরে যার মান নাই সে হচ্ছে ঘর জামাই। কি আমরা বুঝতে পেরেছি? জি মাস্টার। ওকে, তাহলে আজকের মতো আমাদের থিওরি ক্লাস এখানেই শেষ। এখন তোমরা সবাই যাবা ঘুম চেম্বারে, সেখানে গিয়ে ঘুম প্র্যাকটিস করবা। লাঞ্চের পরে আমরা আবার প্র্যাকটিক্যাল ক্লাসে জয়েন করব। ওকে, গো মুভ। বিটো তুমি যাচ্ছ না কেন? স্যার আমার ঘুম পাচ্ছে না স্যার। আমি যতটাই অধ্যয়ন করি আপনার ক্লাসগুলো স্যার ততটাই আমি আপনার দীক্ষায় মোহিত স্যার। স্যার সত্যি কথা বলতে আপনি আমার কাছে আসলে একজন মানুষ না, আপনি আমার কাছে একটা জ্ঞানের সমুদ্র স্যার। আর আমি সেই জ্ঞান অন্বেষণ করতে চাই। আমি যদি এই সমুদ্রের এক ফোঁটা জল দিতে পারি
এই জীবন ধন্য স্যার। স্যার আমি একটি কথা তুলতে চাই স্যার। আপনি যে বলেছিলেন যে 2 আর 2 কত, তখন আমি বলেছিলাম স্যার যে 4, আপনি বলেছিলেন না এটা ভুল। স্যার আসলে সেই যে কথাটা, এটা আসলে আমার কাছে একটি রহস্য, একটি অন্তরাল। সেই অন্তরাল আমি ভেদ করতে চাই স্যার, যদি আপনি আমাকে ক্লিয়ার করতেন। তুমি অত্যন্ত মেধাবী, ব্যাপারটা এখনো মনে রেখেছো, ভেরি গুড, আমি খুশি হয়েছি। শোনো, সবসময় একটা ব্যাপার মাথায় রাখবা, গতানুগতিক যে গণিত রয়েছে, জেনারেল যে গণিতের হিসাব রয়েছে, ঘর জামাইয়ের গণিত আর জেনারেল গণিতের সাথে কোনো মিল নেই। ঘর জামাইয়ের গণিতটা টোটালি ভিন্ন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই যেমন ধরো, তুমি 2 আর 2 4 বলেছো, এটা সঠিক। 2 আর 2 গুণ করলেও 4, সেটাও সঠিক। বাট ঘর জামাইয়ের ক্ষেত্রে 2 আর 2 22ও কিন্তু হতে পারে, আবার কখনো কখনো সেটা 12ও হতে পারে। ইটস ডিপেন্ড অন সিচুয়েশন। ওকে, ওকে স্যার, আরেকটু যদি ডিপলি বলতেন স্যার। আই সি, আমি বুঝতে পেরেছি তোমার প্র্যাকটিক্যাল ক্লাস দরকার। চলো তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে যাবো, আসো। জি স্যার, বল স্যার, কামা চলেন তাইলে মাস্টারজি। কেনাকাটা করতে ভালোই লাগে না? একটু লাগে, কখনো ওই রকম করা হয় না তো, মানে আচ্ছা, অলসতা বলতে পারেন, আমাকে ঘিরে ধরছে চারোদিক থেকে। ভেরি গুড। ঘর জামাই হওয়ার জন্য অলসতা একটা খুব জরুরি অভ্যাস। আই এম ভেরি প্রাউড। আচ্ছা, তোমাকে বাজার করার জন্য কত টাকা দিয়েছিল? 4000। তুমি কত টাকা দিয়ে কি কি বাজার করেছো? বাজার তো করছি, এত হিসেব করে খাওয়া লাগবে, লেখাপড়া করছে, এতে কি হয়েছে? লেখাপড়া মানুষ মুখস্থ করতে পারে ভালো। যাই হোক, 1250 চিংড়ি যোগ কেলা 70 যোগ কাঁচা বাজার 340, কত হলো? 1660। তাহলে কত টাকা তোমাকে বাসায় গিয়ে ফেরত দিতে হবে? এটা মাইনাস করলেই তো হয়, 4000 থেকে 1660 মাইনাস 2340 টাকা। তোমার হিসাবটা ভুল হয়েছে। কি কারণে বলে? এই দেখেন, আমরা সামনেই তো ধরলাম সবগুলো। ঘর জামাইয়ের হিসাব এরকম না। কেমন হইল? যেমন ধরো, তুমি এই বাজার থেকে যে সবজিটা কিনেছো, এই সবজিটা এই বাজারের সবচেয়ে টাটকা সবজি, কচি সবজি। তুমি অনেক খুঁজাখুঁজি করে এই সবজিটা কিনেছো 540 টাকা দিয়ে। নাউজুবিল্লাহ। আর তুমি যে মাছটা কিনেছো, চিংড়ি মাছ, এটা তো এই বাজারের সবচেয়ে বড় মাছ এবং তাজা মাছ। এই চিংড়িটা তুমি অনেক দামাদামি করে কিনেছো 1550 টাকা দিয়ে। এটা সেরেব ডাহাতি। আর এই যে কলা কিনেছো তুমি, হ্যাঁ, এই কলাটা তো যেন তেন কলা নয়, এটা হচ্ছে 100% ফরমালিন মুক্ত অর্গানিক একটা কলা। এই কলা এমন একটা কলা, এটা খাওয়ার পরে ডায়াবেটিস রোগ পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। সো এই কলাটা কিনেছো তুমি 170 টাকা দিয়ে। কলাটা যায়, কিন্তু আরগুলো তো বাজে ভরে। এত চিন্তা করতে হবে না, দিমাগ কম খাটাও, যোগ করো। তাহলে হ্যাঁ, আপনার যাইয়া ওই জায়গায় হইলে যাইয়া 540 মাছ হচ্ছে 1550, 1550 যোগ তুমি কলা কিনেছো 170। 170। তাহলে তুমি এখন বাসায় গিয়ে আর কত টাকা নেবে? আর নেবো কা, আমি তো আরো দেবো 1740 টাকা আমার ফেরত দেওয়া লাগবে। নো 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 নো, তুমি বাসায় গিয়ে আরো 60 টাকা নিবে, অর্থাৎ তুমি 60 টাকা পাবে। 60 টাকা পাম? কিসের 60 টাকা? আরো 60 টাকা কিসের? ওমা, হিসাব থাকা লাগবে না, দেশে কত 4000 টাকা। তাইলে তোমার মনে করো চিংড়ি মাছ কিনছি, কাঁচা বাজার কিনছি, কেলা কিনছি, এই জায়গায় গেছে 2260 টাকা। রয়েছে কত? 1740 টাকা। লইয়ে বাড়ি ভেড়া ধরছি, এর ভিতরে যাই কি কষার ধোয়ানের সামনে খাসির লেগ পিস ঝুলেই রাখছে। নজরটা পড়ছে লেগ পিসের দিকে, যাই তোমার চেহারাটা লেগ পিসের মধ্যে বাসছে উঠছে। মনে মনে কই, আমার লক্ষ্মী তো খাসির মাংস ভালোবাসে। সাথে সাথে যাইয়ে কই, মাইনুদ্দিন ভাই 2 কেজি কুচাইয়ে সুন্দরভাবে দেন। দেশে কুচাইয়ে কই দাম কত? কয় ভাই আপনার জন্য 2 কেজি 1800 টাকা। আসুক একটা বাড়ি খেয়েছি কে, ওই যে 60 টাকা কম আছে, 1740 লাগবে কত? 1800। কি করি লজ্জা হিন্নে হালাইয়ে কই ভাই 60 টাকা বাহিরে হা লাগবে। কয় কোনো সমস্যা নাই, আমনে আমার দ্বার দিই তো গোস্ত কেনেন, কইতে বলিয়ে দেন। এই লইয়াই এখন 60 টাকা দাও আর এই বাজার দাও।
সবজি কলা সবই তো আছে, আমার খাসির মাংস কই? খাসির মাংস কই? সে এক মর্মান্তিক ইতিহাস, সে কথা ভাবতে গেলে আবার গায়ের লোম খাড়াইয়ে যায়। গায়ের লোম দাঁড়ানোর কি আছে? অবশ্যই আছে। মাইনুদ্দিন ভাই মাংস আমারে গিজাইয়া ব্যাগের মধ্যে দিল, মাংস নিয়ে আমি বাড়িতে ফিরবো। চিন্তা করলাম আমার তো গাড়ি ভাড়া নাই, আমি কিভাবে গাড়িতে চড়বো? হ্যাঁ, যদি রিক্সা করি আসি, রিক্সাওয়ালার আবার বাড়ির সামনে দাঁড় করাই, ঘর দিয়ে পয়সা এনে দেবো, পেস্টিস ইস্যু হয়ে যায় না। বললাম না, আমি হাঁটতেই বাড়িতে আসি। ধরলাম হাঁটা, কিছুক্ষণ হাঁটার পরে সে এক ভয়ানক কাহিনী। কালো রঙের লম্বা লেজ বিশিষ্ট 3টা কুত্তা আমার থর করে আমার শরীর কাঁপতে রইল, সভ্য শরীর দিয়ে আমার ঘাম দিয়ে আমার শার্ট ভিজে গেল খালি ঘামে। কি লম্বা সোয়াল বিশিষ্ট আক্রাসী করে এরকম যাই দিছে। চিন্তা করলাম খবরদার আমার তারা খাইয়া হালাইবে, কারণ আমি মাংস বাঁচামো না ভাতার বাঁচামো, এই টেনশন আমার ভিতরে ঢেকে গেছে। আমি কই না, মাংস দিয়ে দিব, তারপর ভাতার লইয়া বোর সামনে যাবো। 2 কেজি মাংস আমি আসতে 3টা কুত্তার সামনে হালাই দিয়ে কইলাম, তোরা সমহারে ভাগ করিয়ে খাতে উড়ে কেউ খাওয়াইস না। কুত্তাগুলা ঝাঁপাইয়ে পড়লো মাংসের উপরে, আমি দিলাম এক দৌড়। এই দৌড় দিয়া কোনোভাবে তোমার সামনে আইসি। এখন তুমি কও, আমি যদি মাংস বাঁচাইতাম তাইলে তোমার এই ভাতার খাইয়ে ফেলাইতো কুত্তায়, বরংস আমি ভাতার বাঁচাইছি, মাংস খাওয়াইছি কুত্তারে। যদি আমি এর উল্টোটা করতাম, আমার মরার পর তুমি অভিশাপ দিতা যে গোলাপের হতে মাংস খাওয়াইতি, তুই মরবি কি আর। আসলে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের এখানে যে জার্নিটা ছিল, এটা খুব স্বল্প সময়ের জার্নি, কিন্তু প্রচণ্ড অধ্যবসায় এবং নতুন কিছু শিক্ষার মাধ্যমে এটা অতিবাহিত হয়েছে। তোমাদেরকে আমি যা যা শেখাতে চেয়েছি তোমরা যথাযথভাবে তা শিখেছো, প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছো। তবে আমি স্পেশালি বিটু তোমাকে বলবো যে তুমি জাস্ট মানে ওয়াও বলা চলে। তুমি এমনভাবে এত ভালো রেজাল্ট করেছো, তুমি অলরেডি একজন ভালো ঘর জামাই হয়ে গিয়েছো। এই জন্য তোমার জন্য স্পেশাল একটা সার্টিফিকেট, আশা করি তুমি ভালো করবে। আর সবার ব্যাপারে আমার একটা পরামর্শ থাকবে, আমার এখান থেকে যা তোমরা শিখেছো এই অভিজ্ঞতা নিয়ে প্রত্যেকেই নিজেদের শ্বশুরবাড়িতে কাজে লেগে যাও। ওয়েল ডান বিটু, ভালো থেকো। টুসি 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 প্লিজ প্লিজ মন খারাপ করে না টুসি, মন খারাপ করে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 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 একটা ব্যবস্থা করে ফেলবো। কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি দেখো, আমি আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ টুসি। ওকে। আপু, আপু দেখো আমি কাকে নিয়ে এসেছি, বিটু। আর ও তোমাকে দেখানোর জন্য সাথে করে একটা জিনিস এনেছে। কি এনেছি? দেখাও না। জি আঙ্কেল। বসো আগে, বসো বসো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি জিনিস? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘর জামাইয়ের উপরে ডিপ্লোমা কমপ্লিট করেছি। এখন আপনি আমাকে ঘর জামাই হিসেবে ভরসা করতে পারেন। এই নেন সেই সার্টিফিকেট। আরে বাহ, হ্যাঁ দারুণ তো। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, কিন্তু বাবাজি তোমার এই ঘর জামাই থাকতে হবে কেন? মানে না মানে এই বাড়ি ঘর সংসার আমার সব প্রপার্টি সবকিছু তো তোমাদের, মানে আমি আর তোমাদের সাথে এই সারা জীবন থাকবো নাকি? মানে তুমি এসব কি বলছো আব্বু? তোমার ঘর জামাইয়ের জিদ পূরণ করতে বিটু এত কষ্ট করে এই ডিপ্লোমা কোর্সটা শেষ করলো, আর তুমি এখন বলছো তুমি আমাদের সাথে থাকবে না? তুমি কোথায় যাবে? না মানে আসলে হয়েছে কি, শোন না, তুই তো তখন খুব ছোট, তোর মা যখন আমাদের ছেড়ে চলে যায় তারপর থেকে তো সারাটা জীবন আমি একাই কাটিয়ে দিলাম। কিন্তু ইদানিং ওই টুসির সাথে দেখা হওয়ার পর না নিজেকে আর একা মনে হচ্ছে না। টুসি? কি
এটা কোনো নাম না বীজগণিতের সূত্র মনে হচ্ছে আমার। কি বলছিস তুই? কি সুন্দর একটা নাম না, টুসি। মানে নামের মতো মেয়েটা দেখতেও না খুব সুন্দর। তোর কাছাকাছি বয়স হবে, তোর চেয়ে একটু বড়, মানে কিন্তু ফিলটা একদম তোর মায়ের মতো। তো আমি ভাবছিলাম যে ওই তোদের বিয়েটা হয়ে গেলে তোরা সুন্দর করে এই বাড়িতে সংসার শুরু করবি, আর আমি তখন ওই এই টুসিকে বিয়ে করে ওর বাড়িতে উঠে যাব ঘর জামাই হিসাবে। না মানে ওই হ্যাঁ হ্যাঁ, ওই ঘর জামাই ট্রেনিং সেন্টারটা কোন দিকে?